গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাজ ইউ লাইক ইট টাইটেল জাস্টিফিকেশন। জাস্টিফাই দ্য টাইটেল অ্যাজ ইউ লাইক ইট হোয়াট এভার, রাইট? অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইটের যে টাইটেলটা রয়েছে, শিরোনামটা রয়েছে, সেটাকে জাস্টিফাই করে দেখাও। অর্থাৎ শিরোনামটি যে যথার্থ সেটাকে করে দেখাতে হবে। এইটুকু আজকে আমি করতে যাচ্ছি, বুঝতে পারলে? তবে গাইজ তোমরা যদি শিরোনাম জাস্টিফাই করতে চাও, যে হাউ টু জাস্টিফাই এনি টাইটেল, ইটস নট এ কোয়েশ্চেন অফ অ্যাজ ইউ লাইক ইট, ইটস নট কোয়েশ্চেন অফ ম্যাকবেথ, ইটস নট কোয়েশ্চেন অফ এ পার্টিকুলার পোয়েট্রি, ইটস নট কোয়েশ্চেন অফ আ পার্টিকুলার স্টোরি. If you want to justify any kind of title, then do what one thing. I have a video already uploaded in Rule and Story channel, how to justify any title. Go there, check it out and you will be benefited, right? অর্থাৎ রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যে হাউ টু জাস্টিফাই এ টাইটেল। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে যাও, ভিডিও সেকশনে যাও, সেখানে ভিডিওগুলো দেখো, ওখানে দেখবে হাউ টু জাস্টিফাই এ টাইটেল বলে ভিডিওটা দিয়েছি। সেই ভিডিওটা দেখে নাও এবং সেটা দেখার পর দেখবে অনেক সুবিধা হয়ে যায়। তবেই গাইজ এই অ্যাজ ইউ লাইক ইট জাস্টিফাই, টাইটেল জাস্টিফাই করতে গেলে এই অ্যাজ ইউ লাইক ইটের টাইটেলটাকে যখন আমি জাস্টিফাই করতে যাব, কিছু গুরুত্বপূর্ণ তথ্যকে তোমাকে জুড়ে দিতে হবে একেবারে প্রথমে, তারপর সেই স্টেপসগুলো ফলো করলে ফলো করতে পারো, রাইট? বাট এই ইম্পর্টেন্ট তথ্যগুলো একটু জেনে নিতে হবে। চলো সেই তথ্যগুলো একবার জেনে নেওয়া যাক, যেটা খুবই বেশি জরুরি যে কোনো টাইটেল জাস্টিফাইয়ের জন্য অ্যাজ ইউ লাইক ইট রিলেটেড। চলো শুরু করা যাক। তাহলে এক্সপ্লেন দ্য টাইটেল অ্যাজ ইউ লাইক ইট, একটু সামনে করে নিই সো দ্যাট ইউ ক্যান লিসেন ইট মোর ক্লিয়ারলি। ইউ গেট ইট? ওকে, চলো শুরু করা যাক। শেক্সপিয়ার নেমড হিজ ট্র্যাজেডিজ আফটার দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। শেক্সপিয়ার যখনই তার ট্র্যাজেডিগুলোর নাম করেন, যে কোন সেটা ম্যাকবেথ হোক, ওথেলো হোক, হ্যামলেট হোক, সেটাতে কি প্রোটাগনিস্ট অর্থাৎ মেইন ক্যারেক্টারের নাম অনুযায়ী নিজের চরিত্রগুলোর নাম দিয়ে থাকেন। কিন্তু বাট হিজ কমেডিজ হ্যাড এক্সপ্লেনেটরি টাইটেল। কিন্তু যখনই তার কমেডিতে আসি, সেখানে কোনো নির্দিষ্ট চরিত্র নয়, সেখানে এক্সপ্লেনেটরি মানে থিম ওরিয়েন্টেড টাইটেল হয়ে থাকে। দেখবে সাধারণত অ্যাজ ইউ লাইক ইট বলো, মাচ ডু অ্যাবাউট নাইট বলো, 12th নাইট বলো, রাইট? সবগুলোই কম বেশি দেখবে এইরকমই চলেছে, অর্থাৎ এক্সপ্লেনেটরি টাইটেল থাকে। এখানেও এটা যেহেতু একটা কমেডি, এখানেও টাইটেলটা এক্সপ্লেনেটরি টাইটেল হবে। দ্য টাইটেল অ্যাজ ইউ লাইক ইট or what you will is critically analyzed. এই যে টাইটেলটা রয়েছে অ্যাজ ইউ লাইক ইট or what you will, এই যে টাইটেল রয়েছে এটা ক্রিটিক্যালি অ্যানালাইজড হয়েছে বাই ডিফারেন্ট স্কলার। ও মাই গড, লোড সেটিং inverter. Sorry for this interruption. I'm really and extremely sorry, but I hope that you understand this is India. Okay, come to the point. তাহলে কি বলছিলাম? শেক্সপিয়ার নেমড হিজ ট্র্যাজেডিজ আফটার দ্য প্রোটাগনিস্ট। তাহলে শেক্সপিয়ার তার ট্র্যাজেডিগুলোর নাম দিয়েছেন কি সেন্স হবে? প্রোটাগনিস্টের নাম অনুসারে। বাট হিজ কমেডিজ হ্যাড এক্সপ্লেনেটরি টাইটেল। কিন্তু তার যতগুলো কমেডি রয়েছে সেখানে কি এক্সপ্লেনেটরি টাইটেল আমরা দেখতে পাই, বুঝতে পারলে? দ্য টাইটেল অ্যাজ ইউ লাইক ইট অর হোয়াট ইউ উইল ইজ ক্রিটিক্যালি অ্যানালাইজ বাই ডিফারেন্ট স্কলার। এই যে নামটা অ্যাজ ইউ লাইক ইট নামটা, এটাকে বিভিন্ন স্কলার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বুঝতে পারলে? তাহলে চলো সে ব্যাখ্যাগুলো একটু জেনে নেওয়া যাক, রাইট? প্রফেসর রাইট কি বলছেন? থিংস দ্যাট দ্য টাইটেল ওয়াজ সাজেস্টেড বাই সাম ওয়ার্ডস অফ লজ। প্রফেসর রাইট বলছেন এটা লজের কিছু শব্দ থেকে নেওয়া হয়েছে এই টাইটেল বা শিরোনামটা, রাইট? অ্যান্ড ইট মিনস ইফ ইউ লাইক ইট, এবং এটা অ্যাজ ইউ লাইক ইট বলতে বোঝানো হচ্ছে আসলে ইফ ইউ লাইক ইট অ্যান্ড সো লাইক দ্যাট, ইউ গেট ইট? তাহলে প্রফেসর রাইট মনে করেন যে এই যে টাইটেলটা রয়েছে এটা লজের ওয়ার্ডস থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে লজ একটা বাক্য লিখেছিলেন, সেখানে লেখা ছিল ইফ ইউ লাইক ইট, রাইট? সো তাই বলা যায় এই যে টাইটেলটা অ্যাজ ইউ লাইক ইট টাইটেলটা, এটা যেন কম বেশি সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ লজ থেকে ইন্সপায়ার্ড হয়েছে। অন্যরা কি মনে করেন? দেখো, সামথিং দ্যাট শেক্সপিয়ার হ্যাড এ হ্যাপি ভিউ ফর দিস টাইটেল and it also indicate a carefree forest life full of joy and romanticism. তবে অনেকে মনে করেন যে শেক্সপিয়ার আসলে এই টাইটেলটার মধ্য দিয়ে একটা হ্যাপি লাইফ, কেয়ারফ্রি লাইফ কে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝতে পারলে? and full of romanticism and joy. Another theory says, তবে তাহলে কি দুটো থিওরি পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রফেসর রাইটের থিওরিটা, যিনি বলছেন লজের
লজের বই থেকে নেওয়া, লজের বাক্য থেকে তুলে নেওয়া হয়েছে এবং বাক্যটাও বললাম। আরেকটা থিওরি কি বলছে, সেই থিওরি অনুযায়ী বলা হচ্ছে সেই থিওরি অনুযায়ী যে শেক্সপিয়ার যখন এই নাটকটা লিখেছেন এটা তো একটা কেয়ার ফ্রি হ্যাপি লাইফকে বোঝানো হয়েছে এবং সেটার জন্যই অ্যাজ ইউ লাইক ইট কথাটা যথার্থ। কারণ অ্যাজ ইউ লাইক ইট মধ্য দিয়ে, এই কথাটার মধ্য দিয়েও অ্যাজ ইউ লাইক ইট, তোমার যেটা পছন্দ, অ্যাজ ইউ লাইক ইট তুমি যেটা চাও, অ্যাজ ইউ লাইক ইট তুমি যা পছন্দ করো, এইরকম জিনিসকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ কেয়ার ফ্রি লাইফকে ইন্ডিকেট করা হচ্ছে। তাই এই টাইটেলটি যথেষ্ট এই কেয়ার ফ্রি লাইফকে ইন্ডিকেট করার জন্য। তাহলে এইটা আরেকটা মতামত। অ্যানাদার থিওরি সেজ দ্যাট, আরও একটা থিওরি রয়েছে যেটা বলা হচ্ছে বেন জনসন ক্রিটিসাইজড, বেন জনসন শেক্সপিয়ারকে ক্রিটিসাইজ করেছিলেন একটা সময়, অ্যান্ড অ্যাবিউজ শেক্সপিয়ার, শুধু ক্রিটিসাইজই নয় শেক্সপিয়ারকে অ্যাবিউজও করেছিলেন, গালমন্দও করেছিলেন। অ্যান্ড একটা কথাও আছে যে বেন জনসন শেক্সপিয়ার এগেনস্টে কেস করেছিলেন, বুঝতে পারলে, কেস করেছিলেন, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় যে, কিন্তু একটু বলে দিই তোমাদের জানা দরকার। বেন জনসন উইলিয়াম শেক্সপিয়ারের এগেনস্টে কেস ফাইল করেছিলেন এবং যেখানে বলা হয়েছিল যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ ফ্রড, উইলিয়াম শেক্সপিয়ার নাকি একটা ফ্রড এবং সে যে লেখাগুলো লিখছে সেগুলো তার নয়, এইরকম একটা হিস্টোরিক্যাল রেকর্ডসও রয়েছে। সো হোয়াট এভার, বেন জনসনের সাথে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ব্যাড ব্লাড ছিল, অর্থাৎ একটা শত্রুতার মতো হয়ে গেছিল লিটারালি, রাইট। Another theory says that say Ben Jonson criticized and abused Shakespeare and ridiculed freedom from all rule, এবং শেক্সপিয়ারকে যেন রিডিকিউল করতেন, ব্যঙ্গ করতেন বারবার। শেক্সপিয়ার ইন্টেন্ডেড দ্য টাইটেল অ্যাজ এ জেস্ট অন জনসনস ব্র্যাগারেন ট্রিটমেন্ট, এবং কি উইলিয়াম শেক্সপিয়ার সেই ট্রিটমেন্টগুলো, সেই ব্যঙ্গগুলোর যেন উত্তর দিতে গিয়ে এইরকম একটা টাইটেল লিখেছিলেন। ইন শেক্সপিয়ার্স ল্যাঙ্গুয়েজ, শেক্সপিয়ারের ভাষা অনুযায়ী বলতে গেলে, ইফ ইউ লাইক ইট, যদি তুমি এটাকে পছন্দ করে, অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, এবং যদি তুমি এটাকে, এবং যেভাবে তুমি এটাকে নিচ্ছ, ইজ এ কমেডি, এবং এটা হলো একটা কমেডি। ইফ ইউ লাইক ইট অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি, রাইট, লাইক দ্যাট। এইভাবে উইলিয়াম শেক্সপিয়ার যেন একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সাম স্কলার সাজেস্ট দ্যাট, তবে কিছু কিছু স্কলার আবার কি করেন, সাজেস্ট দেন, কি সাজেস্ট করছেন, দ্যাট দ্য ক্যাপ্রিসিয়াস নেচার অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে আর অ্যালাউড টু গো ইন দেয়ার ওন ওয়ে থ্রু দ্য টাইটেল। আসলে যে ক্যাপ্রিসিয়াস নেচারটা রয়েছে এই চরিত্রগুলোর, এই নাটকের চরিত্রগুলোর, সেটাকে যেন ইন্ডিকেট করা হচ্ছে এই টাইটেলটার মধ্য দিয়ে। তাহলে দেখো তিন চারটা আমরা ডেফিনেশন, তিন চারটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম যে কেন এই নাটকটার নামটা অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে। দেয়ার ইজ ওয়ান মোর সাজেশন, তবে আরেকটা সাজেশনও রয়েছে। সাম স্কলার বিলিভ দ্যাট, কেউ কেউ বিশ্বাস করেন যে শেক্সপিয়ার ডিড নট গিভ দ্য টাইটেল। এটা খুব মজাদার কিন্তু গাইস, দেখো শোনো, অনেক সমালোচক মনে করেন যে উইলিয়াম শেক্সপিয়ার এই টাইটেলটা দেননি, অ্যাজ ইউ লাইক ইট টাইটেল তিনি শুধু মাত্র নাটকটা লিখে দিয়েছেন। সাপোজ আমি এটা লিখে দিলাম ঝট এবং আমি প্রিন্টিং প্রেসম্যানকে দিয়ে দিলাম, সরাসরি ম্যানেজারকে দিয়ে দিলাম, সে আমাকে জিজ্ঞেস করে যে এটা টাইটেল কি দেবো, আমি বললাম যা ইচ্ছা হয় তোমার, অ্যাজ ইউ লাইক ইট। খানিকটা এইরকম হয়েছিল, উইলিয়াম শেক্সপিয়ার বোধহয় এইরকমই করেছিলেন, কেউ কেউ মনে করেন। দেখো there is one more suggestion, আরেকটা সাজেশন রয়েছে। সাম স্কলার বিলিভ দ্যাট, কেউ কেউ সমালোচক, কোনো পণ্ডিত মানুষ মনে করেন যে শেক্সপিয়ার ডিড নট গিভ এনি টাইটেল অফ দ্য প্লে, শেক্সপিয়ার কোনো টাইটেল দেননি। হি কমপ্লিটেড ইট, তিনি এটা লিখলেন, অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ম্যানুস্ক্রিপ্ট উইদাউট এনি টাইটেল, তিনি কোনো টাইটেল না লিখে পুরো ম্যানুস্ক্রিপ্টটা হ্যান্ড ওভার করেছিলেন, হস্তান্তর করেছিলেন টু দ্য ম্যানেজার অফ হিজ কোম্পানি, তার কোম্পানির ম্যানেজারকে হ্যান্ড ওভার করেছিলেন। When Shakespeare was asked what should be the title, যখন শেক্সপিয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা টাইটেল কি দেবো, এটা আপনি তো কোনো টাইটেল দেননি, এটা যেহেতু আপনি কোনো টাইটেল দেননি অর্থাৎ শিরোনাম দেননি, এটা টাইটেল কি দেবো, তখন শেক্সপিয়ার ব্যস্ত ছিলেন এবং ব্যস্ততার মাঝে বলে উঠেছিলেন অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেটা চাও সেটাই দিয়ে দাও। এবং ম্যানেজার সম্ভবত ভেবেছিলেন অ্যাজ ইউ লাইক ইট হবে টাইটেলটা, তাই ম্যানেজার এটা নামই রেখে দিয়েছিলেন অ্যাজ ইউ লাইক ইট। তাই ইভেন স্টুফার্ড ব্রোক, পরবর্তী সময় একজন বিখ্যাত সমালোচক, তিনি কি বলছেন, কনফার্ম করছেন যে শেক্সপিয়ার লাভড অ্যাট দ্য টাইটেল রিডিং হোয়াট হি হ্যাড রিটেন। পরবর্তী সময় শেক্সপিয়ার যখন এই টাইটেলটা দেখেছিলেন তখন তিনি হেসে পড়েছিলেন, তার কারণ তিনি অ্যাজ ইউ লাইক ইট বলেছিলেন, বলতে চেয়েছেন তুমি যা পছন্দ করো সেটাই নাম দিয়ে দাও, আর সেটাই লিখে দেওয়া হয়েছিল অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ টাইটেল, শিরোনাম হিসাবে। সো there is a lot of opinion, প্রচুর ওপিনিয়ন রয়েছে এই টাইটেলকে কেন্দ্র করে। সো তবে যে কটা ওপিনিয়নে বেরিয়ে আসছে সবগুলোই সাজেস্ট করছে দিস টাইটেল ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সাজেস্টিভ টাইটেল ফর উইথ দ্য থিম, যে থিমটার সাথে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। এবার চলো এবার থিমটাকে জেনে নেওয়া যাক। এরপরে গাইজ এইটা ছিল টাইটেল সম্বন্ধে মূল কথাগুলো, বুঝতে পারলে গাইজ। এরপর তুমি স্ট্রাকচারে চলে এসো, এরপর থিম লেখো, থিম লেখার পর
শেষে লেখো শো ইটস এ সুটেবল অ্যান্ড জাস্টিফাইড টাইটেল, এবং শেষে লেখো যদি কোনো সমালোচকের মত আছে 100% কারেক্ট থাকবে, যখনই সমালোচকের মত কোট করতে যাবে কোটেশন শুড বি 100% কারেক্ট, রাইট গাইজ, অথবা সেটা নিজের ভাষায় লিখে দাও। তাহলে যা কিছু বললাম এটা প্রথমে লেখো, তারপর থিমটাকে ঢোকাও এবং শেষে লেখো যে এই সমস্ত নাটকটা অ্যাজ ইউ লাইক ইট টাইটেলকে কেন্দ্র করেই ঘুরছে। সো দ্য হোল প্লে moves round the title, so the title is absolutely correct and suitable। বুঝতে পারলে? এইভাবে যে কোনো টাইটেলকে তুমি জাস্টিফাই করতে পারো এবং অ্যাজ ইউ লাইক ইট কেও এইভাবে তুমি জাস্টিফাই করে দেখাতে পারো টাইটেলটাকে। তাহলে গাইজ আই হোপ দ্যাট ইউ গেট দ্য পয়েন্ট ভেরি ক্লিয়ার। আমার মনে হয় যে তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। যদি তোমরা উপকৃত হচ্ছে ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুদেরও জানতে দাও, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি একটু তোমরাও রেসপন্সিবল হও এই চ্যানেলটাকে গ্রো করার ব্যাপারে। সো আমি চাইবো যে যেহেতু তোমরা বেনিফিটেড হচ্ছ, তোমরা আরও বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। তাহলে গাইজ অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার হলো একটা অসাধারণ সুন্দর মিলনান্ত নাটক, এবং এই নাটকের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করা দরকার। তবে আলোচনা শুরু করার আগে আমি বলবো, তোমরা ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ডে হও বা এমএ ব্যাকগ্রাউন্ডের হও না কেন, গ্রামার এবং স্পোকেন ইংলিশের ব্যাপারটাকে খুব ভালো করে শিখে নেওয়া উচিত। যদি তোমরা গ্রামার এবং স্পোকেন ইংলিশটাকে ভালো করে শিখতে চাইছো, তাহলে englishoners.com-টাতে সাহায্য নিতে পারো, এবং SET এটা আমাদেরই একটা প্ল্যাটফর্ম, এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকেও সাহায্য পেতে পারো। এবার চলো মূল আলোচনায় আসা যাক। গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি অ্যাজ ইউ লাইক ইট এই কমেডিটি আলোচনা করতে যাচ্ছি। তবে এই কমেডির ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন আমি আপলোড করেছি এবং আই এম হোপফুল দ্যাট ইট উইল রিয়েলি ভেরি ইউজফুল ফর এভরি ওয়ান অফ ইউ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আজকে কি আলোচনা করবো? আজকের আলোচ্য বিষয় হচ্ছে অরল্যান্ডো এবং অলিভার। অরল্যান্ডো এবং অলিভার চরিত্রটি একে অপরের কন্ট্রাস্ট, অর্থাৎ একে অপরের বিরোধী দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কিন্তু এই দুটো চরিত্রকেই জানতে হবে এই নাটকটাকে ভালো করে বোঝার জন্য। তাই চলো অলিভার অ্যান্ড অরল্যান্ডো, অরল্যান্ডো এবং অলিভার এই দুটো চরিত্রকে খুব ভালো করে বুঝে নেওয়া যাক, এবং তাদের মধ্যে যে কি কি বিপরীত গুণ রয়েছে সেইগুলোও আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। সো লেটস বিগিন গাইজ। অলরাইট, সো অলিভার অ্যান্ড অরল্যান্ডো। হিয়ার অরল্যান্ডো স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট উইথ অলিভার। এখানে অরল্যান্ডোর যে চরিত্রটি পাই সেটা অলিভারের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার হিসাবে উঠে আসছে, হু মে বি কল্ড আ ভিলেন। অলিভারকে যদি আমরা ভিলেন বলি তাহলে অরল্যান্ডোকে হিরো বলতে হবে, কিন্তু পুরোপুরি ভিলেন নয় অলিভার, সেটা আমরা পরবর্তী সময়ে আমরা জানতে পারবো, রাইট? ওকে, হিয়ার অরল্যান্ডো স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট উইথ অলিভার। অরল্যান্ডোকে তাহলে কি হিয়ার অরল্যান্ডো স্ট্যান্ডস, অরল্যান্ডো দাঁড়িয়ে আছে অ্যাজ এ শার্প কন্ট্রাস্ট উইথ অলিভার। অলিভারের কন্ট্রাস্টিং ক্যারেক্টার হিসাবে অরল্যান্ডো দাঁড়িয়ে আছে। অলিভার হু মে বি কল্ড আ ভিলেন অফ দ্য প্লে। এই নাটকের ভিলেন বলা যেতে পারে একটা দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু পুরোপুরি ফুল ফ্লেজের ভিলেন নয়, কারণ এটা একটা রাউন্ড ক্যারেক্টার। প্রথমে ভিলেন ছিল, তারপর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ এ চেঞ্জ অ্যান্ড পজিটিভ ট্রান্সফরমেশন ইন দিস ক্যারেক্টার। অলরাইট, সো নেক্সট কাম টু দ্য পয়েন্ট, রাইট? দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, দ্য ডিফারেন্স এই দুটো চরিত্রের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, ডিফারেন্সটা রয়েছে, ইজ গ্রেট ওয়ান, অনেক অনেক, রাইট? The difference is a great one. They're different and the difference is easily observable. খুব সহজে লক্ষ্য করা যায় এই দুটো চরিত্র অলিভার এবং অরল্যান্ডো, এই দুটো চরিত্রের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটাকে আমরা খুব সহজেই দেখতে পাই, বুঝতে পারলে? Whereas Orlando is gentle, অরল্যান্ডোকে কি হিসাবে দেখতে পাই? একটা জেন্টেল ক্যারেক্টার, and manly, পৌরুষত্ব রয়েছে, and spirited, এবং তার মধ্যে একটা স্পিরিট রয়েছে, স্পিরিটেড ক্যারেক্টার। অলিভার ইজ মিন, সে জায়গায় অলিভারকে কি দেখতে পাই? মিন মানে নিচু মনের, এবং কি সেলফিশ অর্থাৎ স্বার্থপর, অ্যান্ড কাওয়ার্ডলি এবং কি কাপুরুষ হিসাবে দেখতে পাচ্ছি অলিভারকে। তাহলে অরল্যান্ডোকে আমরা যেখানে কি হিসাবে দেখতে পাচ্ছি? একটা জেন্টাল, ম্যানলি, স্পিরিটেড পারসন। সেখানে অলিভার বহু দূরে, তার অরল্যান্ডো দাদা অলিভার বহু দূরে দাঁড়িয়ে আছে এমন একজন ব্যক্তি হিসাবে যে কিরকম? যে সেলফিশ, কাওয়ার্ড অ্যান্ড মিন, নিচু প্রকৃতির, বুঝতে পারলে? The excellent qualities of Orlando makes him, the excellent qualities of Orlando, অরল্যান্ডোর যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে সেটার জন্য অরল্যান্ডো কি হয়ে যাচ্ছে? He becomes the darling of all, সকলের খুব প্রিয়। ডার্লিং মানে কিন্তু প্রিয়, খেয়াল রাখবে। Whenever anybody says you darling, so thinks that he is saying you dear only. All right, so just coming to the point, right? He has become the darling for everyone. সে সকলের কাছে খুব প্রিয়, his favorite for everyone, while Oliver carries
নেগেটিভ ইমেজ। কিন্তু অলিভারকে আমরা যদি দেখি তাহলে অরল্যান্ডো হচ্ছে ডার্লিং ফর এভরিওয়ান, অরল্যান্ডোকে সকলে পছন্দ করে। কিন্তু অলিভার যে আছে, অলিভার ক্যারিজ এ নেগেটিভ ইমেজ। অলিভার মধ্যে একটা যেন কোথাও নেগেটিভ ইমেজ কাজ করছে, অ্যাটলিস্ট ইন দ্য বিগিনিং, অন্তত প্রথম দিকটাতে। পরবর্তী সময় পাল্টে যাচ্ছে, সেটা ডিফারেন্ট ইস্যু, এবং সেটা একটা পজিটিভ ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা সদর্থক রূপান্তরণ বুঝতে পারছি কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অলিভারের মধ্যে। কিন্তু ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্লে, প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি যে অলিভার চরিত্রটা একটা নেগেটিভ ক্যারেক্টার বা সেমি নেগেটিভ ক্যারেক্টার। অলরাইট, কাম টু দ্য পয়েন্ট। অরল্যান্ডো, আনডাউটেডলি এবার অরল্যান্ডো সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক, তারপরে অলিভার সম্বন্ধে জানবো। সব থেকে প্রথমে তাহলে অরল্যান্ডো সম্বন্ধে জেনে নিই, এবং অরল্যান্ডো সম্বন্ধে জানার পর তারপরে আমরা অলিভার সম্বন্ধে জানবো। সো লেটস বিগিন দ্য ডিসকাশন। অরল্যান্ডো, আনডাউটলি অরল্যান্ডো ইজ দ্য হিরো অফ দ্য প্লে। অরল্যান্ডো হচ্ছে হিরো অফ দ্য প্লে। এই যে নাটকটা রয়েছে এটার নায়ক হচ্ছে অরল্যান্ডো, অ্যান্ড এটাতে কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে এই নাটকের প্লে হলো, এই নাটকের হিরো হলো, প্লে বলে ফেলছিলাম, এই নাটকের হিরো হলো অরল্যান্ডো। হি ইজ ব্রেভ, হ্যান্ডসাম অ্যান্ড পাওয়ারফুল। সে কিরকম ব্রেভ, সাহসী, হ্যান্ডসাম এবং পাওয়ারফুল। দো হি ইজ নট সেলফি, দো হি ইজ নট হাইলি এডুকেটেড, এবং কি প্রচন্ড সুশিক্ষিত নয়। দেখো হিরো, কিন্তু হিরো মানে যে দারুণ সুশিক্ষিত হতে হবে সব জায়গায় তা কিন্তু নয়, খুব সুশিক্ষিত নয়, বাট হি নোজ দ্য ম্যানারিজম অ্যান্ড জেন্টিলিটি। কিন্তু তার মধ্যে স্বাভাবিক ম্যানারিজম রয়েছে এবং একটা জেন্টিলিটি রয়েছে, অর্থাৎ ভদ্রতা প্রদর্শনের সেন্স বা জ্ঞানটা তার মধ্যে রয়েছে, বুঝতে পারলে? তারপর দেখো, দো হি ইজ নট হাইলি এডুকেটেড ইয়েট হি মেইনটেন্স ম্যানারিজম অ্যান্ড জেন্টিলিটি, and he can win everybody's heart. সর্বোপরি সে সকলের হৃদয় জিততে পারে। হি হ্যাজ দ্য স্পিরিট অফ হিজ ফাদার, তার বাবা যেরকম ছিল ঠিক সেই রকম হয়েছে এই অরল্যান্ডো। and that is why, সেই জন্য he raises his voice against the ill treatment of his elder brother, এবং সেই জন্য সে অত্যাচারের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর তুলছে। তার কারণ তার বাবা স্যার রোল্যান্ড বয়েজও ওই রকমই ছিলেন, তিনি প্রতিবাদ করতে জানতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অরল্যান্ডো প্রতিবাদ করছেন কার বিরুদ্ধে? তার দাদার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। he raises his voice against the ill treatment of his elder brother. He appears to us as a good master also. এবং আমরা যদি এই চরিত্রটিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হি ইজ আ রিয়েলি ভেরি গুড মাস্টার, মানে একজন প্রভু হিসাবেও তিনি অত্যন্ত দয়ালু। তার কারণ তার দুঃখের সময়, তার কঠিন সময়ে তিনি আগে এতটা ভালো ব্যবহার করে রেখেছেন যে তার সার্ভেন্টসরা, তার পরিচারকরা তাকে সাহায্য করবার জন্য আসছেন। একজন বৃদ্ধ পরিচারক অ্যাডামও দেখবে আসবে এই অরল্যান্ডোকে সাহায্য করার জন্য, এবং নিজের সমস্ত সম্পত্তি, নিজের সমস্ত অর্থ যা তিনি নিজের বৃদ্ধাবস্থার জন্য জমিয়ে রেখেছিলেন, এই অ্যাডাম এই মাস্টারকে অর্থাৎ এই প্রভুকে দিয়ে দিচ্ছেন। কিসের জন্য দিয়ে দিচ্ছেন? বিকজ হি ওয়াজ আ ভেরি গুড মাস্টার, মানে একজন প্রভু হিসাবে তিনি সত্যি দারুণ, বুঝতে পারলে? তারপরে অংশ আসা যাক। হি বিহেভস Adam kindly and takes Adam's responsibility in the forest of Adam. এবং পরবর্তী সময় যখন দেখছি যে অ্যাডাম সাহায্য করছে, সে অ্যাডামকে নিয়ে যাচ্ছে কোথায়? এই অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে যাচ্ছেন, জঙ্গলে নিয়ে যাচ্ছেন, এবং তার সম্পূর্ণ তার দায় বহন করছেন, অর্থাৎ অ্যাডামকে ছেড়ে ফেলে দিচ্ছেন না। সো আই থিঙ্ক দ্যাট দিস অরল্যান্ডো ক্যারেক্টার ইজ রিয়েলি ভেরি রেসপন্সিবল ক্যারেক্টার। এই অরল্যান্ডো ক্যারেক্টারটা একটা অত্যন্ত রেসপন্সিবল ক্যারেক্টার হিসাবে আমাদের চোখের সামনে উঠে আসছে। হি বিহেভ রুডলি উইথ ডিউক। হ্যাঁ, একটা জায়গায় তার রুড বিহেভিয়ার দেখতে পাচ্ছি, কোথায়? ডিউকের সামনে। যখন জঙ্গলে যাচ্ছেন অরল্যান্ডো এবং ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, বিশেষ করে অ্যাডামের জন্য যখন খাবার সংগ্রহ করতে যাচ্ছেন, তখন কি দেখতে পাচ্ছেন? একদল লোক জঙ্গলে খাবার খেতে বসেছেন, তিনি সেখানে তলোয়ার নিয়ে তাদের সাথে রুড বিহেভ করছেন। কিন্তু এই রুড বিহেভিয়ার পিছনেও, অর্থাৎ এই রুড ব্যবহার, এই অভদ্র ব্যবহারের পিছনেও একটা যথার্থ কারণ রয়েছে। তার কারণ তিনি এটাই আশা করেছিলেন যে জঙ্গলের এটাই রীতিনীতি, তিনি এটাই আশা করেছিলেন যে জঙ্গলে জেন্টলম্যান থাকবে না এবং জঙ্গলে বোধহয় আক্রমণ করেই খাদ্য সংগ্রহ করতে হয়, তাই তিনি এইরকম বিহেভিয়ার করেছেন। ওকে, হি বিহেভস রুডলি উইথ দ্য ডিউক দ্য সিনিয়র in the forest of Arden, but he apologizes to him for his misconduct. কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে ডিউক দ্য সিনিয়র, যে ওরা জেন্টলম্যান যারা খাবার খেতে বসেছিল, যখন তিনি এই নিজের ভুলটা বুঝতে পারলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপোলোজাইজ করছেন, অর্থাৎ ক্ষমা চেয়ে নিয়েছেন, অর্থাৎ নিজের ভুলকে স্বীকার করেছেন। and that is the sign of a gentleman, true gentleman. all right, now comes to the point, but he appeals to him for his misconduct. শুধু তাই নয়, তিনি নিজের এই মিসবিহেভিয়ারের জন্য তিনি ক্ষমা চেয়ে নিলেন।
এগেন অ্যাজ এ লাভার, আবার যদি আমরা প্রেমিক হিসাবে দেখি, হি ইজ আ জিনি, হি ইজ এ জেনুইন লাভার, তাকে জেনুইন মনে হয়, সে কিন্তু ফেক নয়, হি ইজ নট এ ফেক ওয়ান, হি লাভস রোজালিন ডিপলি, তিনি কি রোজালিনকে ভালোবাসেন সত্যি, অ্যান্ড লয়াল টু হার ক্রিটিক্স, এবং কি অ্যান্ড লয়াল টু হার, এবং সমস্ত দিক থেকে এই রোজালিন্ডের প্রতি তিনি লয়াল থাকছেন, কিন্তু এমনকি জঙ্গলে চলে এসেও তিনি রোজালিনকে ভুলে যাচ্ছেন না, বরং রোজালিন্ডের স্মৃতিতে তিনি সময় পার করছেন। ওকে, ক্রিটিক্স মে কনসিডার অর ক্রিটিক মে কনসিডার, যারা সমালোচক তারা অবশ্যই বলতে পারেন দ্যাট অরল্যান্ডো ইজ আ প্যাসিভ ক্যারেক্টার। এবার যারা সমালোচক, যারা সব কিছুতে সমালোচনা করে, এবং সমালোচনা ভুল নয় কিছু, আই থিঙ্ক দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য গুড থিং, বিকজ পজিটিভ ক্রিটিসিজম হেল্পস ইউ টু বি বেটার পারসন। যখন তোমার এগেনস্টে পজিটিভ ক্রিটিসিজম হবে, সেটাতে তুমি বেটার পারসন হতে পারবে। অলরাইট, হ্যাঁ, নেগেটিভ ক্রিটিসিজম ইজ নট ওয়ান্টেড এক্স্যাক্টলি। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট গাইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্সরা কিন্তু কমপ্লেন করছেন যে এই যে চরিত্রটা রয়েছে অরল্যান্ডো চরিত্রটা, এই অরল্যান্ডো চরিত্রটা কিন্তু মোটেও একটা অ্যাক্টিভ ক্যারেক্টার নয়। ক্রিটিক্সরা বলছেন, সমালোচকরা বলছেন যে অরল্যান্ডো চরিত্রটি একটা প্যাসিভ ক্যারেক্টার, হি ইজ এ প্যাসিভ ক্যারেক্টার অ্যান্ড হি ইজ নট অ্যাজ উইটি অ্যাজ রোজালিন, এবং রোজালিনের মতো এত বুদ্ধিদীপ্তও নয়। এইরকম ভাবে সমালোচনা করা হচ্ছে এই অরল্যান্ডো চরিত্রকে সমালোচকদের দ্বারা। অ্যান্ড বাট দিস অ্যালিগেশন, কিন্তু এই যে অভিযোগ করা হচ্ছে, is not this allegation is not is not totally correct, because in some areas দেখো এই যে অভিযোগটা করা হচ্ছে অরল্যান্ডোর বিরুদ্ধে যে ও সম্পূর্ণ প্যাসিভ ক্যারেক্টার, নো, হি ইজ নট টোটালি প্যাসিভ ক্যারেক্টার। ইয়েস, হি ল্যাক্স অ্যাক্টিভিজম ইন সাম এরিয়াস, কিছু কিছু জায়গায় তার অ্যাক্টিভিজমের অভাব রয়েছে, দ্যাট ইজ আন্ডারস্টুড, but his reputation but his reputation is like a man of word। কিন্তু আমরা দেখতে পাই কি আলটিমেটলি এই অরল্যান্ডো যেন একটা ম্যান অফ ওয়ার্ড, যেটা বলছে সেটাকে বাস্তবায়িত করছে, তাহলে এটাকে প্যাসিভ ক্যারেক্টার আমরা বলবো কি করে? সো দ্যাটস এ কোয়েশ্চেন। ওকে, কাম নেক্সট, কাম হোয়াট হি প্রমিসেস হি কিপস। যেটা আমরা দেখতে পাচ্ছি যে অরল্যান্ডো যেটা প্রতিজ্ঞা করছে, সেই প্রতিজ্ঞাকে পূরণ করছেন, ঠিক আছে। when he gets injury even he tries to keep his words, এমনকি যখন সে আহত হয়ে যাচ্ছে সিংহীর সাথে লড়াই করতে গিয়ে, নিজের ভাইকে বাঁচাতে গিয়ে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে যেন নিজের প্রতিজ্ঞা রাখার চেষ্টা করছে। সো ফ্রম এভরি সাইডস, প্রত্যেকটা দিক থেকে হি অ্যাপিয়ার্স টু আস অ্যাজ এ হিরো, সে সমস্ত দিক থেকে যদি আমরা বিচার করি, তাকে একটা হিরো বলে বা নায়ক বলে মনে হয়। সর্বোপরি যখন তার মধ্যে একটা ফরগিভনেস আমরা দেখতে পাই, যখন আমরা দেখতে পাই যে অরল্যান্ডো দেখছেন যে তার বড় ভাই শুয়ে আছে জঙ্গলে, এবং তিনি দেখতে পাচ্ছেন যে একটা সাপ ছোবল মারতে যাচ্ছে এবং একটা সিংহী অপেক্ষা করে রয়েছে তাকে খাওয়ার জন্য, তার মনেও পড়ে যাচ্ছে যে এই ভাইটা, এই এল্ডার ব্রাদার আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে, তবুও তিনি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করছেন, তার জন্য লড়াই করছেন। সো অল দিস ক্যারেক্টার সো দ্যাট হি ইজ এ ট্রু হিরো। এই সমস্ত দিক থেকে অরল্যান্ডোকে একটা ট্রু হিরো বানাই, বুঝতে পারলে? সো এইটা ছিল না হয় অরল্যান্ডোর কম বেশি চরিত্রটা। এবার অলিভারের চরিত্রটা দেখে নেবো, যেখানে কিছু বিপরীত গুণকেও আমরা দেখতে পাবো গাইজ। চলো লেটস বিগিন। অলিভার ইজ ওয়েল এডুকেটেড বাট হি ল্যাকস পিওর ক্লিন হার্ট। অলিভার যে চরিত্র রয়েছে এটা কিন্তু ওয়েল এডুকেটেড চরিত্র, কিন্তু এর মধ্যে পরিষ্কার হৃদয় নেই, মানে হৃদয়টা পরিষ্কার নয়। অলিভার হেটস হিজ ব্রাদার, অলিভার যিনি কি করেন, নিজের ভাইকে ঘৃণা করেন, বিকজ অফ হিজ ওন উইকনেস, তার কারণ অলিভারের নিজের দুর্বলতা রয়েছে। অলিভার এটা পছন্দ করেন না যে এভরিবডি লাইকস অরল্যান্ডো and everybody does not like him, so this is the fact that he really hates, এবং সেই জন্যই সে নিজের ভাইকে ঘৃণা করে। হি ইজ নট আ ম্যান অফ ওয়ার্ড, সর্বোপরি ইজ নট এ ম্যান অফ ওয়ার্ড, রাদার এ ট্রিকি পারসন। এ অলিভারকে ফার্স্ট পার্টে, যেহেতু একটা রাউন্ড ক্যারেক্টার, প্রথম অংশে ডিফারেন্ট দেখতে পাবো, শেষ অংশে ডিফারেন্ট দেখতে পাবো। প্রথম অংশে আমরা তাকে ভিলেনিক ওয়েতে দেখতে পাচ্ছি, সেমি ভিলেনিক ওয়েতে। তো প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট হি ইজ নট ম্যান অফ ওয়ার্ড, সে কিন্তু যে কথা বলছে সেটা রাখার কিন্তু পাত্র নয়। হি নেগলেক্টস হিজ ডিউটি, সে নিজের ডিউটি নেগলেক্ট করছে টু হিজ ব্রাদার, অ্যান্ড হি ট্রাইজ টু সাপ্রেস দ্য গুড কোয়ালিটিস অফ অরল্যান্ডো, এমনকি তার ভাইয়ের যে ভালো ভালো গুণ সেগুলোকে দমন করার চেষ্টা করছেন তিনি। অলিভার হ্যাজ foul and he calls Adam you old dog, foul mouth, Oliver as foul mouth, এবং অলিভারের কি একটা ফাউল মাউথ রয়েছে, মানে গাল দেয়, এবং ছোট ছোট কারণবশত ছোট ছোট ভুলের জন্য সে বিভিন্ন মানুষকে গালমন্দ করে। এটা হচ্ছে অলিভার। অলিভার কি অ্যাডামকেও বলছেন, কি বলছেন, ইউ ওল্ড ডগ,
অ্যাডাম বৃদ্ধ তাকে ওল্ড ডগ বলে ডাকছেন, তাহলে এইগুলো কিন্তু, এই চিহ্নগুলো কিন্তু কোনোভাবে একটা গুড মাস্টারের চিহ্ন নয়। মিন অলিভার ইজ নট অ্যাট অল এ গুড মাস্টার। এরপর দেখো, হি ইজ নট এ গুড মাস্টার, তাহলে সো and also he is not respected by anybody, এবং কি সে কাউকেই সম্মান করে না, নর হি গেটস রেসপেক্ট ফর এনিবডি ফ্রম এনিবডি, নাকি সেও কারোর কাছ থেকে সম্মান পায় না। বাট কি দেখো, and even he does not have any respect for old servant who has given the whole life in their service, এমনকি বৃদ্ধ সার্ভেন্ট, বৃদ্ধ চাকর, বৃদ্ধ কর্মচারী যে সারাটা জীবন তাদের পরিবারে কাটিয়ে দিল, তার জন্য তার কোনো সম্মান নেই। বুঝতে পারলে? হি ইজ অফেন কনসিডার্ড অ্যাজ জেলেস ক্যারেক্টার, এমনকি তাকে কখনো কখনো ঈর্ষান্বিত চরিত্র বলে মনে করা হয়। হি ইজ ওপেন কনসিডার্ড অ্যাজ এ জেলাস ক্যারেক্টার, তাকে কখনো কখনো ঈর্ষান্বিত চরিত্র বলে মনে করা হয়। However, he undergoes with a lot of transformation, কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাই যে এই চরিত্রটার মধ্যে অনেক পরিবর্তন আসছে। We find a lot of transformation and we find a lot of চেঞ্জ ইন দিস পার্টিকুলার ক্যারেক্টার, এই চরিত্রের মধ্যে অনেক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। when he said that he, দেখো, এবং কি সর্বোপরি আমরা কি দেখতে পাচ্ছি, দাস অলিভার অ্যান্ড অরল্যান্ডো অ্যাপিয়ার্স টু আস as two ফুল অফ কন্ট্রাস্টিং এলিমেন্ট। এইভাবে অলিভার এবং অরল্যান্ডোকে আমরা কি দেখতে পাচ্ছি, কন্ট্রাস্টিং এলিমেন্টে পরিপূর্ণ, অর্থাৎ বিপরীত কোয়ালিটিতে পরিপূর্ণ দুটো চরিত্র, রাইট? এবং কি এইভাবে অ্যাজ ইউ লাইক ইট নাটকটার মধ্যে এরা দুজনে মিলে অলিভার এবং অরল্যান্ডো চরিত্রটা কি করছে, যেন ইন্টারেস্টিং এলিমেন্টস অ্যাড করছে। ইট ক্যান বি সেড দ্যাট শেক্সপিয়ার ট্রাইজ টু মেক ব্যালেন্স ড্রয়িং দ্য ক্যারেক্টার বিসাইড আদার কন্ট্রাস্টিং মেল ক্যারেক্টার্স, এবং কি যে এটা বলা যেতেই পারে উইলিয়াম শেক্সপিয়ার এই দুটো চরিত্র আঁকার মাধ্যমে যেন একটা ব্যালেন্স, ভারসাম্য সৃষ্টি করার চেষ্টা করছেন, যেখানে কন্ট্রাস্টিং এলিমেন্টগুলো তিনি নিজের নাটকে আনার চেষ্টা করছেন। তাহলে এই ছিল অলিভারের চরিত্রটা। তবে পরের অংশে অর্থাৎ যে ফার্স্ট পার্ট যেটা দেখতে পেলাম, অলিভারকে সেখানে নেগেটিভ ক্যারেক্টার দেখি। যদি সেকেন্ড পার্ট দেখি, সেখানে আমরা তাকে দেখতে পাবো অ্যাজ এ লাভার হিসাবে দেখতে পাবো, অ্যাজ এ গুড ব্রাদার হিসাবে দেখতে পাবো। সেকেন্ড পার্টে অলিভারের চরিত্র পরিবর্তন হচ্ছে পরের অংশে, সেখানে তাকে একটা লয়াল ব্রাদার হিসাবে দেখতে পাবো, অ্যাজ এ লয়াল লাভার হিসাবে দেখতে পাবো, অ্যান্ড অ্যাজ এ পার্সন অফ কোয়ালিটি হিসাবে দেখতে পাবো শেষ অংশে। তাহলে এইভাবে অরল্যান্ডো এবং অলিভারের চরিত্রটা সম্বন্ধে আমরা একটা সম্যক ধারণা লাভ করলাম গাইজ। তাহলে গাইজ আমি আশা করি যে অরল্যান্ডো এবং অলিভারের চরিত্র সম্বন্ধে তোমাদের মোটামুটি ভাবে ধারণা চলে এসেছে, এবং যদি পরীক্ষাতে কন্ট্রাস্টও বলে তাহলে আশা করি এই বিষয়টা তোমরা লিখতে পারবে। তাহলে গাইজ আজ এই পর্যন্ত থাকলো। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। গাইজ কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাজ ইউ লাইক ইট, এবং অ্যাজ ইউ লাইক ইটে যে একটা জঙ্গলের কথা পাই, সেই জঙ্গল নিয়ে আমি দু এক কথা বলতে যাচ্ছি। সেই জঙ্গলের নাম কি ছিল? ফরেস্ট অফ আর্ডেন। দ্য ফরেস্ট অফ আর্ডেন যেটা ছিল, সেই জঙ্গল শুধুমাত্র একটা সিনিক ব্যাকগ্রাউন্ড নয়, ইট ইজ মোর দেন দ্যাট। সেই জঙ্গল নিয়ে আমি দু এক কথা বলতে যাচ্ছি। আশা করি এই আলোচনা তোমাদের সকলের কাজে লাগবে, এবং পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং নাটকটাকে ভালো করে বোঝার জন্য এই জঙ্গলটাকে জানাটা খুব জরুরি। সো লেটস বিগিন গাইজ, ঠিক আছে? দ্য ফরেস্ট অফ আর্ডেন ইজ মোর দেন এ মেয়ার সিনিক ব্যাকগ্রাউন্ড। ফরেস্ট অফ আর্ডেন যেটা রয়েছে, এটা শুধুমাত্র একটা যে সিনিক ব্যাকগ্রাউন্ড, মানে একটা শুধুমাত্র প্রেক্ষাপট, একটা শুধুমাত্র পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটার উপর নাটকের ক্যারেক্টারসগুলো এসে মিলছে, শুধু সেইটুকু নয়, এটা তার থেকে অনেক বেশি কিছু। তো সেই বিষয়টাকে একটু আলোচনা করা যাক। সো লেটস বিগিন গাইজ। অলরাইট, দেখো যেমন বলছে, উই আর অলওয়েজ কনসাস অফ দ্য ফরেস্ট ইন অ্যাজ ইউ লাইক ইট। যখনই আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়ছি, তখনই কিন্তু আমরা যথেষ্ট সচেতন হয়ে উঠছি এই ফরেস্টটা নিয়ে। বুঝতে পারলে? ইট ইজ সামথিং মোর দেন এ মেয়ার ব্যাকগ্রাউন্ড। এটা একটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন অ্যাজ ইউ লাইক ইট। এই বিষয়টাকে এবার আলোচনা করছি। তবে আলোচনার শুরুতে ই.কে. চেম্বার্সের নাম উল্লেখ করতে হবে, কারণ ই.কে. চেম্বার্স যে কথাগুলো বলেছেন সেটা সত্যিই খুবই গ্রহণযোগ্য। ই.কে. চেম্বার্স ডিসকাসেস দ্য রোল অফ ফরেস্ট অফ আর্ডেন ইন অ্যাজ ইউ লাইক ইট। ই.কে. চেম্বার্স রোলটাকে, এই ফরেস্ট অফ আর্ডেনের যে ভূমিকা, সেটাকে ভালোভাবে তুলে ধরেছেন ই.কে. চেম্বার্স। ই.কে. চেম্বার্স ডিসকাসেস দ্য রোল অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই ফরেস্ট অফ আর্ডেনের কি ভূমিকা এই নাটকে, এটাকে সব থেকে ভালো বলেছেন
E.K. Chambers. সেই E.K. Chambers discusses the role of Forest of Arden in As You Like It. As You Like It নাটকে এটা খুব ভালোভাবে তিনি ব্যাখ্যা করেছেন। Whether Arden is situated in France or Germany, যে আর্ডেন এই যে ফরেস্ট অফ আর্ডেনটা এটা কোথায় সিচুয়েটেড, অবস্থিত কোথায়, এটা ফ্রান্সে নাকি জার্মানিতে, অর ওয়েদার ইট লাইজ নর্থ অফ দ্য অ্যাভন ইন ওয়ারউইকশায়ার, নাকি অ্যাভনে নাকি ওয়ারউইকশায়ারে কোথায় অবস্থিত সেটা নিয়ে একটা কিন্তু ডাউট আছে বা সন্দেহ আছে। স্টিল ইট ইজ এ ম্যাটার অফ ডাউট, এই বিষয়টা এখনো ইট ইজ স্টিল এ ম্যাটার অফ ডাউট, এটা একটা সন্দেহের জায়গা যে এই ফরেস্ট অফ আর্ডেনটা আসলে কোথায়, ওয়েদার জার্মানি অর ওয়েদার ফ্রান্স অর অ্যাভন ওয়ারউইকশায়ার ওয়ের, সো দ্যাটস এ ম্যাটার অফ ডাউট, এই বিষয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। স্টিল ইটস এ ম্যাটার অফ ডাউট বাট এভরিওয়ান এগ্রিজ দ্যাট, কিন্তু সবাই এই ব্যাপারে সহমত যে দ্যাট ইটস দ্য এসেন্সিয়াল ফরেস্ট অফ রোমান্স, যে ইট ইজ অ্যান এসেন্সিয়াল ফরেস্ট অফ রোমান্স, এটা রোমান্সের জন্য এটা একটা ফরেস্ট, এবং এই ফরেস্টটা একটা খুব জরুরি এই নাটকের একটা অভিন্ন অঙ্গ এবং একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। ইটস এ রোমান্টিক ফরেস্ট, এটা নিঃসন্দেহে একটা রোমান্টিক ফরেস্ট, ফুল অফ স্ট্রেঞ্জ ফ্লোরা অ্যান্ড ফনা, এবং কি এখানে বিভিন্ন অদ্ভুত সব গাছগাছালি দেখতে পাবে এই জঙ্গলের মধ্যে, ঠিক আছে। ইট ইজ দ্য প্লেস ওয়ের পিপল কাম অ্যান্ড বিগিন দেয়ার রোমান্টিক অ্যাডভেঞ্চার, এবং এটা এমন একটা জায়গা যেখানে রাজমহল থেকে লোকগুলো, অর্থাৎ কোর্ট লাইফ থেকে লোকগুলো, কোর্ট লাইফ থেকে মানুষজন, শহর থেকে মানুষজন পালিয়ে আসছে এবং এই জঙ্গলে ফরেস্ট অফ আর্ডেনে কি নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, বুঝতে পারলে। ইটস এ ফার অ্যাওয়ে ফ্রম কোর্ট অ্যান্ড পলিটিক্স, এবং এই জঙ্গলের জীবনটা কোর্ট পলিটিক্স থেকে বহু দূরে, এবং কি সেই জন্য স্বাভাবিকভাবেই এই জীবনে শান্তি রয়েছে। তবে কোর্ট পলিটিক্সে যেরকম কমফোর্ট রয়েছে, সেই ফরেস্ট অফ আর্ডেনে কমফোর্ট ইজ টোটালি মিসিং, মানে আরাম ব্যাপারটা নেই। তার কারণ এখানে শীতকালে তোমার ঠান্ডা লাগবে, এখানে সবসময় তুমি হাতের কাছে সুস্বাদু খাদ্য পাবে না, তোমাকে খাদ্যের জন্য শিকার করতে হবে, তো সেজন্য কমফোর্ট অর্থাৎ আরাম তুমি পাবে না এখানে, কিন্তু ইউ উইল গেট পিস, মেন্টাল পিস, বিকজ ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম পলিটিক্স অ্যান্ড দ্য court artificiality. So here you may get peace but not the comfort, right? It's far away from court and politics. It's a place where peaceful shepherds live with a fox. এখানে এটা এমন একটা জায়গা যেখানে পিসফুল শেফার্ড, যেখানে ওই রাখাল বালকরা বাস করে তাদের ভেড়ার দল নিয়ে, বুঝতে পারলে, গবাদি পশুগুলোকে নিয়ে এই জঙ্গলের আউটস্কার্ট এরিয়াতে, মানে জঙ্গলের আশেপাশে এখানে রাখাল বালকরা থাকে, বুঝতে পারলে। দ্য ফরেস্ট অফ আর্ডেন ইজ নট জাস্ট এ সিনিক ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ এ স্পিরিটফুল ফোর্স। এটাকে শুধুমাত্র একটা সিনিক ব্যাকগ্রাউন্ড ধরলে হবে না, এটা যেন একটা স্পিরিটফুল ফোর্স হয়ে দাঁড়িয়েছে, মানে একটা যেন জীবন্ত শক্তি হয়ে দাঁড়িয়েছে এই নাটকটার জন্য। ক্যারেক্টার্স and situation are molded by the influence of the forest. এখানে প্রতিটি চরিত্র কম বেশি এই জঙ্গলের দ্বারা প্রভাবিত হচ্ছে, দ্য ফরেস্ট অফ আর্ডেনের দ্বারা কম বেশি প্রভাবিত হচ্ছে। এমনকি জমিদার, যিনি অত্যাচারী জমিদার ছিলেন, ডিউক ফ্রেডরিক, তিনিও যখন জঙ্গলের দিকেই আসছেন, তার চরিত্রের মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন ঘটছে। তাহলে কি এই জঙ্গলটা যেন প্রতিটি চরিত্রকে প্রভাবিত করছে। এখানে রাজকুমারীরা এসেও জঙ্গলের বাসিন্দার মধ্যে জীবন ধারণ করছেন। এখানে একজন হাস্য রসিক মানুষ টাচস্টোন, তিনিও জঙ্গলের নিবাসীর মতো থাকতে শুরু করছেন। এখানে আমরা দেখতে পাই যে যিনি জমিদার ডিউক দ্য সিনিয়র, তিনিও এখানে একটা জঙ্গলের বাসিন্দার মতো থাকতে শুরু করছেন। অর্থাৎ ইচ অ্যান্ড এভরিবডি ইজ ইনফ্লুয়েন্সড বাই দিস ফরেস্ট, এই জঙ্গলের দ্বারা সকলে প্রভাবিত হচ্ছে। Characters and situations are molded by the influence of the forest. However, the forest of Arden has its critic. কিন্তু এই জঙ্গলেরও আবার সমালোচক আছে। যদি আমরা জ্যাক্সকে দেখি, জ্যাক্স কিন্তু সমালোচনা করছেন। টাস্টনকে দেখি, টাস্টনও বেশ কিছু জায়গায় হাসি মজা করেছে। অর্থাৎ এই জঙ্গলটা যে সমস্ত দিক থেকে পারফেক্ট, অর্থাৎ একদম একেবারে নিখুঁত, তা কিন্তু নয়। এই জঙ্গলেরও বেশ কিছু ভুল ভ্রান্তি ত্রুটি রয়েছে, যেগুলো বিভিন্ন সমালোচকরা তুলে ধরছেন। যেমন জ্যাক্স এই জঙ্গলের বিভিন্ন বিষয়কে তুলে ধরছেন এবং জ্যাক্স বলছেন যে আমরা এখানে এসে নিষ্ঠুরতা করছি, আমরা সবচেয়ে বেশি অত্যাচার করছি,
এবং কি এখানে বিভিন্ন চরিত্রের কথাবার্তাতে উঠে আসছে যে জঙ্গলে থাকার যে যন্ত্রণা, যে কিরকম ঠান্ডা লাগছে, এই বিষয়গুলো উঠে আসছে, রাইট? এবং কি দেখো, জ্যাক তার সিনিক্যাল ক্রিটিসিজম করছে, টাস্টন পাঞ্জেন্ট হিউমার, টাস্টন হাসি ঠাট্টা করছে, কিন্তু তার মধ্যে একটা যেন তীক্ষ্ণ ব্যঙ্গ রয়েছে, ঠিক আছে, ব্রিংস আউট দ্য গ্লুমি সাইড অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলের যে গ্লুমি সাইড রয়েছে সেটাকেও যেন তুলে আনা হচ্ছে। তবে গাইজ, এই বিষয়টাকে যখন তুমি পড়বে, এই যে দ্য ফরেস্ট অফ আর্ডেনের বিষয়টাকে যখন তুমি পড়বে, একটা জিনিস লক্ষ্য করো, যেন দুটো ডিফারেন্ট সেট আপ করা হয়েছে, একটা ফর পলিটিক্স আর একটা ফর লাভ মেকিং। পলিটিক্সের জন্য ডিউক ফেডরিকের কোডটাকে তুলে ধরা হয়েছে, এবং সেখানে লাভ মেকিংগুলো করলে সেটা সেটা নাটকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করতো, তাই সেখান থেকে বহু দূরে আরেকটা সেট আপ সৃষ্টি করা হয়েছে, যেটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। সেখানে প্রেম এবং ভালোবাসার সমস্ত ব্যবস্থাগুলো করা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে কি দেখো, যেমন উইলিয়াম শেক্সপিয়ার পরিষ্কারভাবে যেন দুটো ডিফারেন্ট সেট আপ তৈরি করছেন। একটা হচ্ছে পলিটিক্স অ্যান্ড কোর্ট পলিটিক্সের জন্য, যেখানে ডিউক ফ্রেডরিক রয়েছে, যিনি তাড়িয়ে দিচ্ছেন তার বড় ভাইকে, যেখানে অন্যান্য রাজসভাসদরা রয়েছেন, এবং কি সেটা একটা পলিটিক্যাল প্লেস, বুঝতে পারলে, যেখানে ঈর্ষা রয়েছে, ওখান থেকে বহু দূরে। সো শেক্সপিয়ার মেড ইট ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে একটা জায়গা সৃষ্টি করলেন যেটা রাজনীতি থেকে বহু দূরে হবে, যেখানে শুধু প্রেম থাকবে। এটা খানিকটা যেন শ্রীকৃষ্ণ কীর্তনের মতো। তুমি যদি শ্রীকৃষ্ণ কীর্তন দেখো, সেখানেও কিন্তু দেখবে এইরকম দুটো অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে, অর্থাৎ দুটো পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একটা হচ্ছে কংস, যেখানে যেখানে তার পলিটিক্যাল অর্থাৎ রাজনীতি চালাচ্ছেন, সিংহাসনে বসে আছেন কংস, মথুরা, রাইট? আর মথুরা থেকে অনেক দূরে তুমি যদি দেখো কৃষ্ণ যেখানে বড় হচ্ছেন, বুঝতে পারলে, সেই জায়গাটাকে যদি তুমি দেখো, সেটা যেন একটা প্রেমের ক্ষেত্র হয়ে উঠছে। তাহলে এই একই রকম ভাবে যেন আমরা সেই দুটো সেট আপ দেখতে পাচ্ছি অ্যাজ ইউ লাইক ইটে। শ্রীকৃষ্ণ যেমন যখন তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য বা সিংহাসন দখল করার জন্য বা কংসকে উচ্ছেদ করার জন্য, অর্থাৎ রাজনৈতিক ক্রিয়াকর্মের জন্য, বা তুমি বলতে পারো উচ্চাকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য, বা একটা অত্যাচারী মহারাজাকে সরিয়ে দেওয়ার জন্য যখন তিনি যাচ্ছেন, তিনি কোথায় যাচ্ছেন? মথুরাতে যাচ্ছেন, বুঝতে পারলে? আবার একইভাবে যখন লর্ড কৃষ্ণা when making love affair with the gopis and having a very heavenly peaceful friendly life, তখন তিনি গোকুলে থাকছেন। তাহলে কি দেখো, একই রকম ব্যাপারটি যেন মেনটেন হচ্ছে, এই একই রকম বিষয়টি যেন উঠে আসছে অ্যাজ ইউ লাইক ইটও আমরা দেখতে পাচ্ছি দুটো সেট আপ, একটা হচ্ছে ডিউক ফ্রেডরিকের কোড, একটা হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন, আমি তুলনা করছি, তুলনাটা বুঝে নাও। শ্রীকৃষ্ণ কীর্তনেও একটা দেখতে পাচ্ছি আমরা মথুরা, যেখানে কোর্টলি পলিটিক্স হচ্ছে, আরেকটা হচ্ছে গোকুল, যেখানে লর্ড শ্রীকৃষ্ণ বড় হচ্ছেন, এবং কি এখানে দ্য লাভ অ্যাফেয়ার্স আর গোয়িং অন। সো উই ফাইন্ড এ কম্প্যারিজন বিটুইন টু ক্রিয়েশনস। এবার যদি তুলনা করি কোনটা আগে, তাহলে নিশ্চিতভাবে শ্রীকৃষ্ণ কীর্তন আগে হয়েছে, বা শ্রীকৃষ্ণের যে উপর লেখা বইগুলো আগে হয়েছে, কিন্তু টেকনিকটা যে পদ্ধতিতে লেখা হয়েছে সেগুলো লেসর মোর যেন বলা যাচ্ছে যে এই যে ডিফারেন্ট সেট আপ সৃষ্টির প্রচেষ্টা, এটা যেন সেই যুগেও হতো, আবার শেক্সপিয়ারও সেই একই টেকনিক অ্যাপ্লাই করেছেন, এবং এই একই টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে শেক্সপিয়ারকে একটা ডিফারেন্ট প্লেস তৈরি করতে হয়েছে, একটা ভিন্ন স্থান সৃষ্টি করতে হয়েছে। সেই ভিন্ন স্থানটি তিনি নাম দিয়েছেন ফরেস্ট অফ আর্ডেন, লাইক গোকুল ইন শ্রীকৃষ্ণ কীর্তনে যেভাবে গোকুলকে পাই, যেটা প্রেমের ক্ষেত্র হয়ে উঠেছে, এখানেও ফরেস্ট অফ আর্ডেনকে ঠিক একই রকম ভাবে সৃষ্টি করা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে আশা করি দ্য ফরেস্ট অফ আর্ডেন নিয়ে মোটামুটি ভাবে একটা ধারণা দিতে আমি সক্ষম হলাম, এবং এই বিষয়গুলো তোমার কাছে বোঝার পর তুমি নাটকটাকে আরো ভালো করে উপলব্ধি করতে পারবে এবং আরো উপভোগ করতে পারবে। তাহলে গাইস, আজ এই পর্যন্ত থাকলো। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আজ এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ গাইজ, আমার আরও একটা চ্যানেল আছে, নাম হচ্ছে রুল অ্যান্ড স্টোরি। যদি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সেই চ্যানেলে অনেক ভালো ভালো বিষয়গুলো আমি তুলে ধরে থাকি, বুঝতে পারলে? রুল অ্যান্ড স্টোরি, সেই চ্যানেলটাও দেখে নিও, কারণ ওটাও একটা শিক্ষার বিষয় আছে, বুঝতে পারলে? এবং গ্রিক মাইথোলজির বিষয়গুলো আলোচনা করে থাকি, যেগুলো সকলের কাজে লাগবে। সো একটু দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।
তাহলে গাইজ অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার হলো একটা অসাধারণ সুন্দর মিলনান্ত নাটক এবং এই নাটকের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করা দরকার। তবে আলোচনা শুরু করার আগে আমি বলবো, তোমরা ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ডে হও বা এমএ ব্যাকগ্রাউন্ডের হও না কেন, গ্রামার এবং স্পোকেন ইংলিশের ব্যাপারটাকে খুব ভালো করে শিখে নেওয়া উচিত। যদি তোমরা গ্রামার এবং স্পোকেন ইংলিশটাকে ভালো করে শিখতে চাইছো তাহলে englishonest.com-টাতে সাহায্য নিতে পারো এবং SET এটা আমাদেরই একটা প্ল্যাটফর্ম, এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকেও সাহায্য পেতে পারো। এবার চলো মূল আলোচনায় আসা যাক। গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিদূষক চরিত্রটি, টাস্টন ক্যারেক্টার। অলরাইট, ইন দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট চরিত্রে এই টাস্টন ক্যারেক্টারটা অর্থাৎ টাস্টনের চরিত্রটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার। সো লেটস ডিসকাস টুডে। টাস্টন ইজ অ্যান উইটি ক্যারেক্টার। টাস্টন চরিত্র না একটা খুব উইটি ক্যারেক্টার। যেমন ধরো 3 ইডিয়ট যদি মুভিটা দেখো, ওখানে দেখবে আমির খান এবং তার দুজন বন্ধু নিজেদিকে 3 ইডিয়টস বলেছেন, কিন্তু কি তারা কি প্রকৃতপক্ষে ইডিয়টস? নো, দে আর নট এক্স্যাক্টলি ইডিয়টস। তারা আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ। ঠিক সেরকম টাস্টন ক্যারেক্টারটা একটা ফুলের ক্যারেক্টার। ফুল মানে মূর্খ বুঝি আমরা, কিন্তু আসলে কিন্তু এটা মূর্খ নয়, আসলে একজন জ্ঞানী মানুষ, বুঝতে পারলে? টাস্টন ইজ এ ভেরি ওয়াইজ পার্সন হু হ্যাজ এ ভেরি স্ট্রং সেন্স অফ হিউমার, যার হাস্যরসবোধটা খুব স্ট্রং রয়েছে। তাহলে কি এই টাস্টন চরিত্রটার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে টাস্টন কিভাবে সবাইকে সমালোচিত করছে, সকলের ভুল করে ধরিয়ে দিচ্ছে, হাসি ঠাট্টা ক্রিয়েট করছেন এবং এই নাটকটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছেন, বুঝতে পারলে? টাস্টন ইজ অ্যান এক্সেলেন্ট উইটি ক্যারেক্টার। টাস্টন একটা এক্সেলেন্ট উইটি ক্যারেক্টার ইন শেক্সপিয়ার প্লে অ্যাজ ইউ লাইক ইট। শেক্সপিয়ারের যে নাটকটা রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, সেখানে টাস্টনের চরিত্রটা একটা খুবই উইটি এক্সেলেন্ট ফুল ক্যারেক্টার। ফুল মানে কিন্তু বারবার আমি বলছি ওটা নামেই মাত্র ফুল, কিন্তু ফুল মানে আসলে ওয়াইজ পার্সন। এখানে টাস্টন ইজ দ্য কোর্ট জেস্টার। তাকে কি বিদূষক বলা হয়, যেমন গোপাল ভাঁড় আমরা পাই, ঠিক সেরকম একজন কোর্ট জেস্টার। আমরা যেমন মাধব্য চরিত্র পেয়েছিলাম, মনে আছে অভিজ্ঞান শকুন্তলমে, ঠিক সেই রকম একটা চরিত্র। আবার আমরা যদি দেখি এইরকম বিভিন্ন নাটকে আমরা বিভিন্ন চরিত্র দেখতে পেয়েছি, ঠিক? তো সামথিং লাইক দ্যাট। অলরাইট, ওকে। তারপর দেখো, টাস্টন ইজ দ্য কোর্ট জেস্টার অফ ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিকের রাজসভাতে তিনি একজন কোর্ট জেস্টার, অর্থাৎ ডিউক ফ্রেডরিক বদমাইশ জমিদার, কিন্তু তার বিদূষক হলেন এই টাস্টন। হি প্লেজ দ্য রোল অফ এ ফুল। তিনি একটা ফুলের ভূমিকা পালন করছেন। ফুল মানে আমি বলছি, ফুল মানে আক্ষরিক অর্থে মূর্খ, কিন্তু আক্ষরিক অর্থে মূর্খ হলেও অরিজিনালি বাস্তবিক ক্ষেত্রে তিনি মূর্খ নন। তিনি কি ফুল মানে ওয়াইজ পার্সন। অ্যাকচুয়ালি হি ইজ আ ওয়াইজ পার্সন উইথ দ্য সারনেম ফুল। তার শুধু সামনেটাতে ফুল লাগানো রয়েছে, ফুল নামটা রয়েছে, সেটা তার শিল্ড হিসাবে কাজ করে, তার ঢাল হিসাবে কাজ করে। তার কারণ যখনই সে কাউকে মজা করে, যখনই সে ফান করে, যখন সে ক্রিটিসাইজ করে, তখন যে ক্রিটিসাইজড হচ্ছে অর্থাৎ যার সমালোচনা করছেন তিনি টাস্টন, সে হাসতে পারে এই ভেবে যে এই লোকটা তো মূর্খ, এর কথা থেকে কেন কান দিচ্ছিস, কিন্তু সে নিজের ভুলটা বুঝে যায়। অর্থাৎ ফুল মানে এখানে টাস্টন মূর্খ নন, এখানে টাস্টন শুধুমাত্র নামেই ভুল, আসলে তিনি একজন জ্ঞানী মানুষ এবং সকলের ভুলটা তিনি ধরিয়ে দেন। থ্রু আউট দ্য প্লে, সারাটা নাটক জুড়ে হি কমেন্টস অন দ্য আদার ক্যারেক্টার। সারাটা নাটক জুড়ে তিনি অন্যান্য চরিত্রের উপর কমেন্ট করেছেন অ্যান্ড contributes a better understanding of the play, এবং এই নাটকটাকে আমাদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করছেন। টাস্টন ফলস ইন লাভ উইথ এ ডাল গুড গার্ল নেম অড্রি। তবে টাস্টনও প্রেমে পড়ছেন, বুঝতে পারলে? না, গোপাল ভাঁড়ে আমরা ওরকম কিছু পাইনি, গোপাল ভাঁড় সরাসরি স্ত্রী পেয়েছি, কিন্তু এখানে টাস্টন ফলস ইন লাভ উইথ এ কান্ট্রি গার্ল, রাইট? নাম ছিল অড্রি। William, a country boy, makes clumsy attempt to owe her but is driven off by Taston. এবার কি গ্রামেরই ওই জঙ্গলেরই একটা ছেলে, নাম হচ্ছে উইলিয়াম, ও আবার এই অড্রির পিছনে পড়েছিল, কিন্তু টাস্টন তাকে আবার তাড়িয়ে দিচ্ছেন। সো পুরো এপিসোডটা ইজ আ ভেরি ফানি এপিসোড, রাইট? তারপর কি ইভেন্চুয়ালি টাস্টন ম্যারিজ অড্রি। টাস্টন বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন? অড্রিকে বিয়ে করছেন। বাট a prediction can be made that this relationship will not last. একটা ভবিষ্যৎবাণী করা যেতে পারে যে এই সম্পর্কটা বেশি দিন থাকবে না, তার কারণ দুজন দুমেরুর, একেবারে দুমেরুর। টাস্টন ইজ এ ওয়াইজ পার্সন, ইজ এ কোর্টলি জেস্টার, আর অন্যদিকে অড্রিকে আমরা দেখতে পাই কিরকম একজন গ্রামের একটা জঙ্গলের মেয়ে যে শুধুমাত্র ছাগল চড়াই, বুঝতে পারলে? এইরকম চরিত্র, এবং দুজনের উদ্দেশ্য নট রিয়েল লাভ। অড্রি টাস্টনকে ভালোবাসছেন কিসের জন্য? তার কারণ তিনি রাজসভাসদের স্ত্রী হতে পারবেন। আর টাস্টন কেন একে বিকজ অফ দ্য অড্রিকে ভালোবাসছেন, তার কারণ বিকজ অফ দ্য ফিজিক্যাল অ্যাট্রাকশন। সো তাদের মোটিভগুলো আলাদা। ওকে,
fine. Come to the point. Audrey does not love Taston in the real sense of the feeling. Audrey কিন্তু টাস্টনকে সত্যিকারে ভালোবাসেন না, but only to become a court lady. তিনি কেন ভালোবাসছেন অডি সরি অডি বলে দ্রুত বলতে গিয়ে অনেক সময় বলে যে সরি, আই রিয়েলি অ্যাপোলোজাইজ ফর দিস মিস্টেক। ওকে, অড্রি কেন এই ভুল করছে, মানে অড্রি কেন এই ভালোবাসছেন, তার কারণ সি ওয়ান্টস টু বি এ কোর্ট লেডি, তিনি কোর্ট লেডি হতে চান। সি ইজ আ রাস্টিক কোর্ট উম্যান, তিনি একটা রাস্টিক কোর্ট উম্যান। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি টাস্টনের প্রেমটাকে দেখি, টাস্টন ইজ নট আ সেলফিশ, বাট টাস্টন সেলফিশ নয়, তিনি কিন্তু অড্রির ব্যাপারে তিনিও কিন্তু খুব একটা সিরিয়াস নন। ওকে, নাও লেটস কাম টু দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল। এবার চলো টাস্টনের এই প্রেমের ব্যাপারটাকে ছেড়ে দিয়ে অন্য দৃষ্টিকোণ থেকে টাস্টনকে দেখা যায়। টাস্টন ইজ নট এ সেলফিশ ক্যারেক্টার অর সেলফ সেন্টার্ড ম্যান। টাস্টনকে যদি আমরা দেখি সম্পূর্ণ দিক থেকে, অন্যান্য দৃষ্টিকোণ থেকেও, তাহলে আমাদের সেলফিশ বলে মনে হবে না। তার কারণ কি? ওয়াই দিস ইজ বিকজ, ফর এক্সাম্পল, he expressed his will, তিনি নিজের ইচ্ছা প্রকাশ করছেন টু ফলো সিলিয়া ইনটু দ্য ফরেস্ট, সিলিয়া এন্ড রোজালিন্ড টু দ্য ফরেস্ট। এই যে সিলিয়া এবং রোজালিন্ডের সাথে তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় জঙ্গলে যাচ্ছেন। অ্যান্ড কি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, কেন আসছেন? ফর দ্য সিম্পল রিজন, একটাই কারণ, টু বি এ কমফোর্ট অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য লেডিজ। তিনি শুধুমাত্র এই লেডিসদের প্রোটেক্টর এবং কমফোর্ট হওয়ার জন্য এই মেয়েগুলোর সাথে জঙ্গলে আসছেন। তিনি চান না যে দুটো মেয়ে একা জঙ্গলে যাক, শুধুমাত্র তাদের কথা ভেবে তিনি জঙ্গলে আসছেন। ইন অ্যাক্ট টু, এবার দেখো ইন অ্যাক্ট ওয়ান দেখি যদি আমরা, সিন টু, অ্যাক্ট ওয়ান সিন টু, সেখানে কি দেখবো? সিলিয়া এন্ড রোজালিন্ড রেফার্স টু টাস্টন অ্যাজ ন্যাচারাল। সিলিয়া এবং রোজালিন্ড যখন গল্প করছেন তখন তাকে ন্যাচারাল বলে উল্লেখ করছেন, যে টাস্টন ক্যারেক্টার একটা ন্যাচারাল ক্যারেক্টার। রোজালিন্ড সেজ দ্যাট হি ওয়াজ আ বর্ন ফুল। রোজালিন্ডকেও যখন সমালোচনা করছেন, রোজালিন্ডও বেশ কিছু জায়গায় রেগে যাচ্ছেন। রোজালিন্ড একটা জায়গায় টাস্টনকে বর্ন ফুল বলছেন, কিন্তু বারবার বলছি ফুল মানে কিন্তু ইডিয়েট নয়, ঠিক আছে? কিন্তু রোজালিন্ড এক্ষেত্রে বর্ন ফুল বলছেন, রাইট? হি কলস টাস্টন অ্যাজ এ বর্ন ফুল অ্যান্ড ইডিয়ট, বাট অ্যাকচুয়ালি হি ইজ নট। কিন্তু আসলে বা বাস্তবিক ক্ষেত্রে এই টাস্টন চরিত্রটা কোনো ইডিয়েট চরিত্র নয়। দিস ইজ মোস্ট লাইকলি আ পান বোঝো তো, একই বানান একই উচ্চারণ কিন্তু দুটো ভিন্ন অর্থ থাকবে। যেমন ধরো এই যে ফুল, যখন বলছি ফুলের দুটো অর্থ, ফুল মানে হচ্ছে একটা ইডিয়েট, আর ফুল মানে আরেকটা হচ্ছে খুব জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে যখন টাস্টনকে ফুল বলা হচ্ছে, এখানে পান প্রয়োগ করা হচ্ছে, পান রাইট, পান প্রয়োগ করা হচ্ছে। এই পান কথাটির মধ্য দিয়ে যেন টাস্টনকে মূর্খ বলা হচ্ছে না, বরং টাস্টনকে জ্ঞানী বলা হচ্ছে, বা আ ম্যান ফুল অফ সেন্স অফ হিউমার, এইরকম ব্যক্তি বোঝানো হচ্ছে। তারপর দেখো, this is the most likely a pun on the word nature and nature, right? Natural and nature, which is used for the Taston wisdom. টাস্টনের উইজডমের জন্য এই কথাগুলো প্রয়োগ করা হচ্ছে। টাস্টন ইজ মোর মাইনিউটলি ডেসক্রাইবড বাই জ্যাক্স, তবে জ্যাক্স টাস্টনকে আরো ভালোভাবে ব্যাখ্যা করেছেন। টাস্টন ইজ মোর মাইনিউটলি ডেসক্রাইবড বাই জ্যাক্স আরো ভালোভাবে মানে ব্যাখ্যা করেছেন টাস্টন চরিত্রটি অ্যাজ বিং এ মোটলি ফুল। জ্যাক্স কি বলছেন? হি ইজ আ মোটলি ফুল, রাইট? হোয়াট এভার দ্য কেস ইজ, whatever the case is, তা যাই হোক, পরিস্থিতি যাই হোক, রাইট? whatever the case is, টাস্টন appears to us as a very interesting person. তবে টাস্টন আমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসাবে উঠে আসছে। টাস্টনস অ্যাক্ট ইজ sober enough to call him as a gentleman. তবে টাস্টনের সমস্ত কাজগুলো যদি দেখি আমরা, তাকে একটা জেন্টলম্যান তো অবশ্যই বলা যেতে পারে, বুঝতে পারলে? ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, বিশেষ করে ফরেস্ট অফ আর্ডেনের তাকে অবশ্যই একটা জেন্টলম্যান তো বলা যেতেই পারে, রাইট? As a matter of fact, Taston thinks himself as a courtier, and Jax reports on Taston's pretension to be a courtier. আর ঘটনা হলো যে টাস্টন থিংস হিমসেলফ এ কোর্টিয়ার, টাস্টন নিজেকে কোর্টিয়ার বলেও ব্যাখ্যা করছে নিজেকে। অ্যান্ড জ্যাক্স রিপোর্টস অন টাস্টন প্রিটেনশনস, রাইট, অফ বিং এ কোর্টিয়ার, এবং সেটাকে জ্যাক্স আবার সম্মতিও দিচ্ছেন, হ্যাঁ, যে টাস্টন লোকটা সত্যি একটা কোর্টিয়ার, এটাকে জ্যাক্স নিজেও কনফার্ম করছেন বা অ্যাডমিট করছেন, বুঝতে পারলে? টাস্টন হ্যাজ অলসো অ্যাজিউম দ্য রোল অফ কোর্টিয়ার হোয়েন হি মিটস দ্য কর্নিন, এবং কি পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কর্নিনের সাথে কথা বলার সময়ও টাস্টন নিজেও কোর্টিয়ারের ভূমিকাকে স্বীকার করছেন। টাস্টন মেক্স হিমসেলফ এ সুপিরিয়র ওয়াইল টকিং টু কর্নিনের সাথে কথা বলার সময় তিনি কি করছেন? নিজেকে সুপিরিয়র প্রমাণ করতে সক্ষম হচ্ছেন। হি মেক্স the comparison of courtly life and the life in the forest, right? এই জঙ্গলের লাইফ এবং রাজসভার জীবনের যে
কি পার্থক্য রয়েছে এবং দুটো জীবন কেমন সেটাকে সুন্দরভাবে কিন্তু তিনিই তুলে ধরেছেন। এটা হলো টাস্টন। অ্যানাদার ইন্টারেস্টিং অ্যাসপেক্ট অফ দ্য টাস্টন ক্যারেক্টার ইজ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ রেস্ট্রিক্টেড ইন হিজ সিঙ্গিং। বুঝতে পারলে? আরেকটা চরিত্র যদি আমরা দেখি তাহলে কি টাস্টন সিঙ্গিং গান করার চেষ্টা করেছেন। শেক্সপিয়ার ইউজুয়ালি গিভ সাম স্ট্রং, কিন্তু কি দেখো ইন দ্য অ্যানাদার অ্যাসপেক্ট সাধারণত কি হয় শেক্সপিয়ারের যতগুলো আমরা ফুল ক্যারেক্টার দেখতে পাই সেখানে তারা গান গেয়েই থাকে, কিন্তু টাস্টনের ক্যারেক্টারে সেরকম কিন্তু গান কিন্তু দেওয়া হয়নি। যে টাস্টনের মুখে কিন্তু কোনো গান দেওয়া হয়নি, মানে তাকে গিফট অফ সিঙ্গিংটা দেওয়া হয়নি, শেক্সপিয়ার সেটা দেননি, রাইট? দেখো কেন, another interesting aspect of Shakespeare of Tuscan character is that he is restricted. The point is he is restricted in his singing. তাকে যেন গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যেন ওই টাস্টন চরিত্রটিকে গানের উপহারটি দেননি। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ক্যারেক্টার থাকে, ফুল ক্যারেক্টার থাকে, সাধারণত গান গেয়েই থাকে, কিন্তু ওই টাস্টন ক্যারেক্টারটিকে তিনি দেননি। তাহলে সেখানে একটা লিমিটেশন বা রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। শেক্সপিয়ার ইউজুয়ালি গিভ সাম সং টু দ্য ফুল ক্যারেক্টার। শেক্সপিয়ার সাধারণত নিজের ফুল চরিত্রগুলোকে কোনো না কোনো গিফট অফ সং দিয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়নি। তাহলে এটা একটা রেস্ট্রিকশন হতে পারে এই ক্যারেক্টারটার। ইয়েট টাস্টন সং অনলি টু অ্যাটেনশন অফ সং, কিন্তু টাস্টন সাথে সঙ্গের একটা ইন্টারাকশন হয়েই যাচ্ছে। টু কনক্লুড, পরিশেষে বলা যেতে পারে ইট ক্যান বি সেড দ্যাট in a fantasy such as you like it, এটা বলা যেতে পারে পরিশেষে যে as you like it এই ফ্যান্টাসিটাতে, এই যে কমেডিটাতে, ইট ইজ নট নেসেসারি দ্যাট এভরি ক্যারেক্টার শুড বি ফুললি ডেভেলপ। এটা জরুরি নয় যে প্রত্যেকটি চরিত্রকে ফুললি ডেভেলপড হতে হবে। এটা একটা এমন বড় কমেডি হয়ে গেছে, এখানে জরুরি নয় যে প্রত্যেকটা চরিত্রকে ফুললি ডেভেলপড হতে হবে, এটা নট নেসেসারি। It is on because some critics say that it is not fully developed character. অনেক সমালোচক এটা বলেন টাস্টনের এগেনস্টে যে টাস্টনের চরিত্রটা সম্পূর্ণ নয়, কিন্তু আমার মনে রাখতে হবে যে এই কমেডিতে অনেক চরিত্র রয়েছে যেখানে প্রত্যেকটা চরিত্রকে সম্পূর্ণ ডেভেলপড ক্যারেক্টার হিসেবে তুলে ধরা নেসেসারি নয়। It is not necessary that every character should be fully developed. The strength of the play lies in the dialogue and its humor and romantic elements. Actually the strength, এই যে নাটকের স্ট্রেংথ যেটা, সেটা কিসে রয়েছে? এর ব্রাইট ডায়লগস গুলোর মধ্যে রয়েছে, উজ্জ্বল সুন্দর ডায়লগস গুলোর মধ্যে এর স্ট্রেংথটা রয়েছে, এবং কিসে রোমান্টিক এলিমেন্টস এর মধ্যে স্ট্রেংথ রয়েছে, এবং কি সেন্স অফ হিউমারের মধ্যে স্ট্রেংথ রয়েছে, রাইট? দো টাস্টন ইজ নট এ টোটালি ডেভেলপড ক্যারেক্টার, তাই এটা বলা যেতে পারে যদিও টাস্টন ক্যারেক্টারটা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ চরিত্র নয়, yet তবুও হিজ উইট হিউমার মেক হিম an important character in this play. তবুও তার হাস্যরস, তার মেধা, তার বুদ্ধি এবং তার সমস্ত চরিত্রটাই যেন এই নাটকটাকে আরো ইন্টারেস্টিং বানিয়ে তুলছে, এবং টাস্টন ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উঠে আসছে আমাদের সকলের সামনে। তাহলে গাইজ এই ছিল টাস্টনের ক্যারেক্টারটা, যেটাকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। যদি বুঝতে পেরেছো দেন জাস্ট গিভ ইট এ লাইক, এটা লাইক দাও, আর বন্ধুদেরও একটু শেয়ার করো, বিকজ আই হোপ দ্যাট ইট উইল বি বেনিফিশিয়াল ফর এভরি স্টুডেন্ট। তার কারণ আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই ডিসকাশনগুলো খুব খুব বেশি কাজের হতে যাচ্ছে। সো আজ এ পর্যন্ত থাকলো গাইজ। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।